ভয়ে দলা পাকিয়ে আসতে চাইছে নিজের প্রাণ ঝুঁকিতে নিয়েও সবসময় সব অভিযান সামাল দেওয়া দৃঢ় সাহসী উদ্যম পুরুষটারও। ঢোক গিলতেও কাঁপছে ভিহান। দুই পাশে তীব্র গতিতে ছুটে চলা বাইকের মাঝে ভিহান কেবল পিছনে থাকা একটা ভয়ার্ত মেয়ের কারণে নিজেও যেন কলিজার হাতে নিয়ে প্রাণপণে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু ভাগ্যের পরিহাসে কোনো কিছুই হলো না। বাইক দুটিও সমান তালে তালে এগিয়ে এলো। কিন্তু স্বভাব তো আর পিছু ছাড়ে না। প্যান্টে গোজা পেটের সাথে থাকা রিভলভারটা অবস্থা চিন্তা করে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হলো ও। ভয়কে ছোটবেলা থেকে পরাজয় করা শিখেছে ও। ভয়ের পিছনে যত ছুটবে ততই পথ আরো কঠিন ও দীর্ঘ হবে। উপরন্তু কোনো লাভ হবে না, বরং বিপদ আরো বাড়বে। সুযোগ বুঝে একটা ল্যাম্পপোস্টের থেকে একটু দূরে নিজের বাইকটা আচমকা থামালো সে। ক্ষিপ্ত ব্যাগে ছুটে চলা গাড়িটা হঠাৎ ব্রেক কষায় পিছনে বসা রাহা প্রায় ছিটকে আসতে চাইলো সামনের দিকে। নিজেকে সামলানোর জন্য দেহের সবটুকু শক্তি দিয়ে খামচে ধরলো ভিহান ভাইকে। ছেলেটারও সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত কাটলো। বুকের উপর থেকে চামড়া ছিলে গিয়েছে মেয়েটার নখের আঁচড়ে। বোধহয় শনিতের কোনাও দৃষ্টিপাত হয়েছে। সেটাকে সেকেন্ড দুই একও প্রশ্রয় দিল না। ও ঝটপট তাকালো, চাবিটা ঘুরিয়ে বাইকটা অফ করলো। নিজেকে কিছুটা সামলে নিয়ে ভয়ে কম্পিত রাহা আরো জোরে সোরে হয়ে গেল। মেয়েটার মুখ আতঙ্কে এটুকু হয়ে গিয়েছে সেটা ঘাড় খানিক ঘুরিয়েই দেখতে পেল ভিহান। রাহার হৃদয় কাঁপছে ভয়ে, শ্বাস টানতে পারছে না ঠিক মতো। থুতনিটা কেঁপে উঠছে সামান্য কথাটা বলতেও। তবুও তীব্র ভয় নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল রাহা, ভিহান ভাই। বোধহয় ঢোক গিলল। লোকে আসা দাঁত কপাটে ফাঁক করে পুনরায় উচ্চারণ করলো, আপনি? গাড়ি থামালেন ওরা? আর পারল না মেয়েটা। গলা কাঁপছে, হাত পা কাঁপছে, মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে ও। শরীরটা অস্বাভাবিকভাবে শীতল হয়ে গিয়েছে, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে ক্রমশ। ভিহান সবটা বুঝে নিয়ে দ্রুত করে নামলো। বাইকটা ডাবল স্ট্যান্ডে বসিয়ে এগিয়ে গেল রাহার কাছে। ভীত মুখটা দুই হাতের আজলায় তুলে নিয়ে শুধালো, ভয় করছে? মেয়েটা কারো জবাব দিতে পারল না। থরথর করে কাঁপলো শুধু। ওর আতঙ্কিত ছলছল নয়ন গুলি বেশ মনোযোগ দিয়ে পড়ো করলো ভিহান। আমি আছি না? আমি থাকতে তোর কিছু হতে দিব, আছরও লাগতে দিব না। কথা দিচ্ছি, ভরসা রাখছো না? আর চুপচাপ বসে থাক। পরক্ষণে রাহাকে অবাক করে দিয়ে একেবারে অচেতন ভাবে ওর কপালে চুমু বসিয়ে দিয়ে মৃদু স্বরে ফিসফিস করলো ভিহান, ডোন্ট ওয়ারি জান, আমি তোর ছায়ার মতো আছি। কথা শেষ করে ভিয়ান গাড়ি থেকে কিছুটা এগিয়ে গেল। এমন অতর্কিতভাবে গাড়ি থামাবে ছেলে গুলি হয়তো ভাবেনি। তাই গতির সাথে তাল মিলিয়ে কিছুটা এগিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এসেছে। ভিয়ানের সামনে দুটো বাইক থামিয়েছে ওরা। ভিয়ান ঠোঁটে চেপে ধরা সিগারেটায় আগুন জ্বালালো। সরু তীক্ষ্ণ চোখে চেয়ে দেখতে পেল তিনটা নেমে এসে বিশ্রী হাসি দিল। একটা ছেলে গলা বাড়িয়ে দিয়ে আবছা আলোয় বাইকে বসে রাহার পানে তাকিয়ে বিশ্রী হাসতে লাগলো, ঠোঁটে জিহ্বা ঘষে। ভিহানের কাঁধটা একটু ডান দিকে বাঁকানো, ঠোঁটে সিগারেট দুটো, চোখ দুটি বন্ধ। ওভাবেই ঘাড় কাত করে হাত বাড়িয়ে তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুটি উপরে তুলে বলতে লাগলো, হুম, ওদিকে নয়, ওখানে তোর আম্মা বসে আছে। আগে বাপকে দেখ বাবু। ভিহানের কথা ছেলে তিনটা অট্টহাসিতে উড়িয়ে দিল। মাল তো খাসা আছে। একটা ছেলের কথাই ভিহানও কেমন সরে বলল, তোর বাপের আদরের জিনিস বলে কথা। এদের মাঝে একটা ছেলে ভীষণ ক্ষিপ্ত ভঙ্গিতে বলে উঠল, মাদার চোদ, তোর বাপের নাম ভুলাই দিমো, মুখ থেতলাইয়া দিমো, সর এইখান থেকে। ভিহান সিগারেটটা দুই আঙ্গুল দিয়ে ঠোঁট থেকে সরালো। ওর চোখ দুটো কেমন ঘোলাটে তবে বিক্ষিপ্ত, নিভু নিভু তেজ পিটপিট করে জ্বলছে, যেন এই রাতের আধারে ভেতরের নিকোটিনের ধূসর ধোঁয়া। ঠোঁট গোল করে ছাড়তে ছাড়তে জবাব দিল সে, সাহস থাকলে কাছে এসে দেখ বাইন চোদ। ওপাশের ছেলেগুলি রাগলো বোধহয়। একটা ছেলে হাতে কিছু নিয়ে ভীষণ তেড়ে আসতে চাইলো। সর আগে, ওই শালারে মায়ের গর্তে ভৈরা দিয়ে আসি, পরে মোজ মাস্তি হইব। ওই ছেলেটাকে আটকে বলল আরেকটা ছেলে, আরে বেটা থাম তুই, শুধু শুধু ঝামেলা করার দরকার আছে? রাত হয়েছে, অমন টসটসা জিনিসের লোভ সামলাতে পারতেছে না আমি। জিহ্বে পানি চলে এলো।
ইস, রসালো মিষ্টি। আজকে একেবারে মজ্জা হবে মামা, লোভনীয় খাবার। বলেই পাশে থাকা একটা ছেলে লালসার বিশ্রী হাসি হাসলো। ওসব কথা ভিয়ানের রাগকে যেন দ্বিগুণ করছিল। ওর ভেতর থাকা নিভু আগুনটাকে একটু একটু করে জ্বালাচ্ছিল। মস্তিষ্ক বারবার সংকেত দিচ্ছিল ওটা তার প্রফেশনাল কোনো শত্রু নয়, কেবল রাস্তাঘাটের কিছু ক্ষুধার্ত কুকুর। নিজের ভেতর লুকিয়ে রাখা হিংস্র নেকড়েটা যেন মাথাচাড়া দিয়ে উঠল ভিয়ানের। শান্ত তেজস্বী চাউনিতে সে ভালো করে পরখ করে দেখল ছেলে তিনটাকে। হাতে কিছু জিনিস আছে, ধারালো চাকু, পেন নাইফ, এমন কিছু। ওদের কাছে একটা ছেলে বলে উঠল, শালা আমাদের মজা করতে দেওয়ার জন্য মেয়েটাকে রেখে কেটে পড়বি নাকি মরবি? ভিয়ান দুই আঙ্গুলে ধরা সিগারেটটা প্রাণ ভরে টেনে নিল ভেতরে, অতঃপর সেটা ঠোঁট থেকে নামিয়ে এক টকা দিয়ে ফেলে দিল কোথাও। ঠোঁটে কুড়োর হাসি টেনে মৃদু আওয়াজে বলল, তোদেরকে এখানে গেড়ে রেখে যাব, নই মরার লাইগা ফালাইতেছস খান। লা ছুরি নিয়ে প্রথমে এগিয়ে আসতে চাওয়া ছেলেটা ক্ষিপ্র হয়ে এবার তেড়েই এলো। এক বিশ্রী গালি দিয়ে ভিহানের দিকে সেটা এগিয়ে দিতেই বাঘের থাবার মতোর কবজিটা মুঠো করে নিল ও। বিক্ষিপ্ত রাগে দাঁত কটমট করে আর একটু জোরে চেপে ধরল ওর কবজিটা। সবসময় ব্যায়াম করা, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লোকটার সাথে ওই বড়সড় আকৃতির দেহের ছেলেটাও হার স্বীকার করলো যেন। কবজিতে তীব্র ব্যথায় একটু নড়তে পারল না। বেশ কায়দা করে ধরেছে, একটু এদিক সেদিক হলেই হাতটা ভেঙে যাবে। ভিহান বাঁকা হেসে ওর হাত থেকে ছুরিটা নিয়ে চোখের পলকে বুকের উপর আড়াআড়িভাবে দুইটা টান বসিয়ে দিল। ছেলেটা চিৎকার করে উঠল। রাতের আধারে সেই চিৎকার খোলামেলা জায়গায় বিকট আওয়াজ শোনালো যেন। খোলা আবহাওয়ায় মর্মান্তিক আর্তনাদ ভুতুড়ে হাওয়ার মতো শরীর শিউরে তুলছে। গা ছমছমে ভাবটা কাটা দেওয়ার মতোই। দূরে বসে থাকা রাহা চোখ মুখ খিচে একটা আর্তনাদ করে উঠল। ভিহান থমকালো, ঘাড় বাঁকিয়ে রাহার পানে তাকিয়ে ছুরি ধরা হাতটায় তর্জনী আঙ্গুল তুলে বলল কেবল, হুস। আর কোনো শব্দ করল না। আবারও ফিরে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দিল ভিহান। পরক্ষণে হাঁটু দিয়ে ওর মুখ পরপর কয়েকটা আঘাত বসিয়ে দিল। বুক থেকে কল 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 করে রক্ত বের হচ্ছে, সেই সাথে নাক মুখ দিয়েও রক্তের ঝরছে। ছেলেটার অমন বিধ্বংসী রূপ দেখে বাকি দুইটা ছেলে কিছুটা বোধহয় থমথমে হয়ে গেল। সামনে থেকে থাকা ছেলেটার স্থির বিস্মিত নজরে তাকিয়ে দেখলো পিছনের ছেলেটা যে ভরকে গিয়েছে তা বুঝলো ভিহান। ওরা বোধহয় ভাবতে পারেনি ও এমন কিছু করবে বা করতে পারে। বাপের দোয়া নিবিয়ায় চান্দুমনা। পিছনের ছেলেটাকে ইশারা করলো ও, তবে কিছু বলল না। চুপচাপ দাঁড়িয়ে রইল ছেলেটা। সামনে থাকা ছেলেটা ভীষণ রেগে বলল, ন তোর মন তোরে আজ ভৈরা দেমু। নিজের হাতে ছুরিটা ফেলে এগিয়ে এলো সে। পাশে পড়ে থাকা একটা মোটা ডাল দেখতে পেল ভিহান। অনেকটা পুলিশের রুলের মতো বোধহয় রাস্তার গাছ কেটে কাটা হয়েছে আজ। সেটাই তুলে নিল সে। ছেলেটা এগিয়ে এসে ওর দিকে বাড়িয়ে দেওয়া হাতটার উপরেই ভিহান আগে একটা বাড়ি দিল। হাতে থাকা ছুরিটা ছিটকে দূরে পড়ল। সেই সাথে ব্যথায় চেঁচিয়ে উঠল ছেলেটা। ভিহান আর থামল না। ডালটা দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো পুরো শরীর জুড়ে। অসুরে এক শক্তির বলে ক্ষিপ্রভাবে এক একটা বাড়ি দিতে লাগলো শরীর জুড়ে। কানের লাভার মতো গলে পড়ছিল একটু আগের বলা কথাগুলি। তাতেই আরো হিংস্র ভাব ফুটছিল যেন তার এক একটা আঘাতে। ওদের আর্তনাদ জায়গাটা কেমন ভারী করে তুললো। গা ছমছমে ভুতুড়ে এক পরিবেশ তৈরি হলো। বাইকের সামনে থাকা ছেলেটাও পালানোর সুযোগ পেল না। তার আগেই ভিহান ওকেও দানবীয় শক্তির বলে আঘাত করে কাবু করে গেল। এক পর্যায়ে ওর নারকীয় তাণ্ডবে ও যখন ওরা ধরাশায়ী হলো তখন ভিহান ফিসফিস করে বলল, ওখানে যে বসে আছে না, ও আমার হৃৎপিণ্ড, আমার জান। ওকে ছাড়া আমার নিঃশ্বাস চলবে না বান্দির বাচ্চারা। আর ওর গায়ে আছর লাগাতে দিব আমি। বলে মুখ বরাবর আরেকটা ঘুষি বসিয়ে দিল। দেখ দেখ মুখ থেকে টকবক করে ফুটতে থাকা অশনি রাগ দেখা গেল। দাঁতে দাঁত কেটে কটমট সুরে একটা ছেলের মাথার চুল ধরে বলে উঠল, আমার আদরিটা যদি আজ এখানে না থাকতো তাহলে তোদের মুখ আমি থেতলে পড়ে যেতাম এখান থেকে। ও বড্ড ছোট। আমার ছোট্ট প্রজাপতিটা ভয় পাবে বিধায়
ওদের ঝুড়োটা ঠিক থাকলো। ভিহান পরপর আরো কয়েকটা ঘুষি বসিয়ে দিল। যে ছেলেটা টসটসা বলেছিল ওর চুলের মুঠি বিক্ষিপ্ত মুঠোয় ভরে নিয়ে খানিক ঝুঁকলো ছেলেটার দিকে, আগুন ঝরা চোখ দিয়ে ক্ষোভান্বিত স্বরে বলতে লাগলো, ওখানে যে বসে আছে ওটা শুধু আলাদা একটা মানুষ নয়, আমার আত্মা, আমার অক্সিজেন হয়। জানোয়ারের বাচ্চারা, ওর যখন 5 বছর বয়স তখন আমি সবে 15তে পা দিয়েছি। ঠিক তখন থেকে এইখানে ওকে খুব যত্ন করে আদর করে লুকিয়ে রেখেছি। তর্জনী আঙুলটা হৃৎপিণ্ডে বরাবর ঠেসে রেখে বলল ভিহান, আজ পর্যন্ত কোনোদিন ওর দিকে নজরে তাকায়নি, কোনোদিন ওকে খারাপ মনোভাব নিয়ে ছুঁয়ে দেখেনি, ও বুকে এক সমুদ্র ভালোবাসা নিয়েও। আর তুই কুত্তার বাচ্চা কি বলেছিস আমার হার্টবিটটাকে? কথাটা শেষ করেই হাতটা মুঠোয় ভরে নিয়ে এক সর্বনাশী ঘুষি দিল। টস করে ক্ষীণ একটা আওয়াজ হলো, বোধহয় ক্ষুদ্র কিছু রাস্তায় পড়েছে। সেটা কি তা আবছা আলোয় দেখা গেল না, তবে ছেলেটার ঠোঁট বেয়ে কল কল করে রক্তের বন্যা বইতে লাগলো। বোধহয় দাঁত দাঁত পড়ে গিয়েছে। নিজের ভাবনায় বাঁকা হাসলো ও। তখনই ক্ষীণ ভীতু একটা কণ্ঠ ভেসে এলো, ভিহান ভাই। ভিহানের আগ্রাসী ক্ষিপ্ত অগ্নিঝরা নজর আস্তে আস্তে শিথিল হয়ে এলো। নরম চোখে সে তড়িৎ তাকালো ঘাড় উঁচিয়ে দাঁড়িয়ে থাকা রাহার পানে। ভয়ে মেয়েটার নিঃশ্বাস থেমে থেমে আসছে আবছা আলোয়। ভিহান দেখতে পাচ্ছে মেয়েটার কোমল ঠোঁটগুলি তরতর করে কাঁপছে, শরীরটাও মৃদু ছন্দে কেঁপে উঠছে। মেয়েটার ওই ভীতু শঙ্কিত মুখটা থেকে ধক করে উঠল ভিহানের হৃদয়। বড্ড মায়া হলো, ইসরে তার একটু অসতর্কতার কারণে মেয়েটা কতটা ভয় পেল। ভিহান চট করে বসা থেকে উঠে দাঁড়ালো, অস্থির হয়ে এগিয়ে গিয়ে গালে হাত রাখলো ওর। আদরের সুরে বলল, ঠিক আছে আদরি। রাহা জবাব দিতে পারল না। কাঁপা কাঁপা হাতে ভিহান ভাইয়ের হাতটা ধরার চেষ্টা করলো। সেটা বুঝতে পেরে ভিহান নিজেই রাহার হাতটা ধরল। বৃদ্ধাঙ্গুল দিয়ে গালটা আলতো করে স্লাইড করতে করতে কোমল আওয়াজ তুলল, এখানে আসলি কেন স্টুপিড? আমি না বললাম এখান থেকে নড়বি না? রাহা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। ছল ছল নয়নে কেমন করে শুধু ভিহান ভাইয়ের দিকে তাকিয়ে আছে, যেন ঠোঁটগুলি নড়ছে। কিছু বলতে গেলে বললে শুধু গলাবে, কণ্ঠটা আসছে না। এই ধকলটা বুঝি মেয়েটাকে একেবারে বাক হারা করে দিয়েছে। সামলে উঠতে পারছে না এখনো। বুকটা খা খা করে উঠল ভিহানের। কলিজাটা কামড়ে ধরল নিছক অপরাধ বোধে। নিজেকে আর সামলাতে না পেরে ঝাপটে বুকের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। এক হাত পিঠে গলিয়ে দিয়ে অন্য হাতটা আলতো করে মাথায় ছুঁয়ে দিল। বুকটা শান্ত হওয়ার বদলে আরো অস্থির হয়ে এলো ওর। মেয়েটার শরীরে ঝাঁকুনি আর অস্বাভাবিক চলা, হৃৎপিণ্ডের উঠানামা তাকে ব্যগ্র করে দিল। আমি সরি আদরি, আমার ভুল হয়ে গিয়েছে। তোকে নিয়ে আসা উচিত হয়নি। তোর ভিহান ভাই খুব করে ছড়ি। জান আমার, প্লিজ শান্ত হ। বি নর্মাল বেবি। দেখ কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। ভয় পাস না প্লিজ লক্ষ্মীটা আমার। কাঁপা কাঁপা ভঙ্গুর কণ্ঠে কোনো রকম আওয়াজ তুলল রাহা। আমি আমি বাড়ি যাব ভিহান ভাই, যাচ্ছি, এখনই নিয়ে যাচ্ছি। প্লিজ সোনা, তুই আগে শান্ত হ, স্বাভাবিক হ আমার লক্ষ্মী জান। দেখ এভরিথিং ইজ ফাইন। রাহা আজ আর কিছু বলতে পারল না। ভিহান ভাইয়ের শক্ত কোমল বাহুবন্ধনে জড়ো বস্তুর মতো দাঁড়িয়ে রইল। ভেতরে কুকড়ে উঠল ভিহানের। বুঝলো তারও করা ভুলের মাত্রা কতটা বিশাল। নিজের উপর এত রাগ হলো যে নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার ইচ্ছা জাগলো ওর। মেয়েটা এত পরিমাণ শক পেয়েছে যে এখনো এটা থেকে বের হতে পারেনি। যত দ্রুত সম্ভব ভিহান ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। ভিয়ান চটজলদি নিজের হাতের বন্ধন আলগা করে দিল। দুই হাতে মেয়েটার মুখের পাশের চুলগুলি সরিয়ে আলতো করে মুখটা হাতের তালুতে তুলে নিল। তুই না আমার স্ট্রং বেবি, ভেরি স্ট্রং আমার রাহা। কিচ্ছু হয়নি, সব ভুলে যা। শুধু মনে কর আমরা রেস্টুরেন্ট থেকে বাড়ির পথে রওনা হয়েছি। আর বেশি কিছু ছিল না। সব ঠিকঠাক আছে, এভরিথিং ইজ নর্মাল, ওকে? রাহাবা জবাব দিতে পারল না। ভেতর থেকে মেয়েটা অদৃশ্যভাবে যেন ফুফাচ্ছে। ওকে আরেকটু শান্ত করতে আশ্বাস দিতেই ভিহান নিজের শুষ্ক ঠোঁটগুলি আলতো করে ছুঁয়ে দিল রাহার ললাটে। পরক্ষণে মুখে কিঞ্চিত মেকি হাসি টেনে বলল, হেই লিটল বেবি, লুক, নাথিংস রং, এভরিথিং ইজ স্মুথ। আমরা এখন বাড়ি ফিরবো। কথা শেষ করে ভিহান ওর হাতের কবজি মুঠোয় ভরে নিল। যাওয়ার উদ্দেশ্যে ঠিক তখনই অশনি এক বিপদ তীব্র গতিতে
গড়ি ঘনিয়ে এলো যেন রাহার পানে চলমান। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।